নর ও নারী সৃষ্টির এক আদি দ্বন্দ্ব, একে অপরের পূরক, কিন্তু সে কি সম্পূর্ণ? আর কোনো তৃতীয় লিঙ্গের কোনো অবকাশ কি কোথাও নেই? বহুদিন অবধি, বস্তুত এই সেদিন অবধিও মনে করা হতো তৃতীয় লিঙ্গ ফিঙ্গ আদতে বিকৃতি মাত্র, প্রকৃতিতে এর কোনো স্বীকৃতি নেই। কিন্তু সম্প্রতি সে আগল ভাঙছে, মানুষের জানার ইচ্ছে, সত্যকে বোঝার ইচ্ছে খুলে দিচ্ছে চেতনার নতুন নতুন দরজা। এখনো বিরূপতা নেই এমন নয়, তবু এখন আমরা একটা পরিসরও তৈরি করতে পেরেছি সমলিঙ্গ প্রেমী, রূপান্তরকামী, রূপান্তরিত এবং আরও বহু বিচিত্র মানসিকতাগুলি যে নিছকই বিকৃতির বাইরেও একটা বিবৃতি হতে পারে, স্বাভাবিক এবং প্রাকৃতিক ঘটনা হতে পারে, সে সম্বন্ধে আমাদের ধারণা হয়ে উঠছে স্পষ্টতর। তৃতীয় লিঙ্গের মানুষ মূলধারার রাজনীতিতে আসছেন, শিক্ষাঙ্গনে প্রতিষ্ঠিত হচ্ছেন, চলচ্চিত্র বানাচ্ছেন, সাহিত্য লিখছেন। এসব এখন আর অবাক হবার মতো খবর নয়। ক্রমশ আমরা চেতনার সেই স্তরের দিকে এগিয়ে চলেছি যেখানে এই সবই একেবারেই স্বাভাবিক, প্রাকৃতিক। এখন আমাদের কাজ অবশিষ্ট প্রাচীরগুলি ভেঙে এগিয়ে চলার পথটুকু মসৃণ করে নেওয়া। এই বাংলায় এ কাজে যারা সামিল, গুরুচণ্ডালী পত্রিকা গোষ্ঠী তাদের মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। তাদেরই উদ্যোগে 2018 সালে বইমেলায় আংশিক পুনর্মুদ্রিত হয়ে প্রকাশিত হয়েছিল অন্য যৌনতা ম্যাগাজিনটি। সেটি তাদের এই সংক্রান্ত অনেকগুলি কাজের মধ্যে একটি। আমাদের আজকের গল্প বিক্রম পাকড়াশির মোর্চের ধার সেই ম্যাগাজিনেই প্রকাশিত, যা আগে গুরুচণ্ডালী ই ম্যাগেও গল্প আকারে প্রকাশিত হয়েছিল। আসুন শুনে নেওয়া যাক বিক্রম পাকড়াশির গল্প মোর্চের ধার, পাঠে আমি রৌহিন। যতবার পেছনে তাকাচ্ছি, একটা বিরাট রেলগাড়ি ঝমঝম করে কলকাতা থেকে নাগপুর সারা রাত ছুটছে। জানলার বাইরে অন্ধকার একদম স্থির, দমকা হাওয়া এসে নড়িয়ে দিচ্ছে তপনের চুল। এ হাওয়া তো আর একভাবে বয় না। কখন সেই বেরোনোর আগে একবার চিরুনিতে হাত পড়েছিল, তারপর এদিক ওদিক সরে গেছে। পশ্চিমবঙ্গের সীমা পেরোনোর অনেকটা আগেই তপনের চুল এসে ছড়িয়ে পড়েছে ওর কপাল বেয়ে। দূরে কোথাও কখনো কোনো আলো এ নৈঃশব্দ ভেদ করে মুহূর্তের জন্য মাঝে মাঝে চশমার কাঁচে প্রতিফলিত, প্রতিসরিত হয়। ওই কাঁচ সারাদিনের তাপে, তেলে, ধুলোয় এখন ঈষৎ স্বচ্ছ। সেই তৈলাক্ত ক্ষীণ পরত বরাবর আলো পড়লে একটা সরু লম্বা রেখা তৈরি হয়। মাথা হেলালে সেই সরল রেখা স্থূল হয়ে আসে। আলোর গতিবেগ যেন কমে যায়। সমস্ত সমান্তরাল জ্যামিতি বেঁকে চুরে জায়গা নেয় চশমার কানায় কানায়। এই ছুটন্ত রেলগাড়িতে অন্ধকারের সূচিমুখ থেকে বেরিয়ে আসা সে সমস্ত আলোর বিন্দু আমি কিছু বেশিক্ষণ পাই অনেকের চেয়ে। চশমা খুললে সেই মুখগুলোই ঝাপসা, ভোঁতা, মৃত আকার ধারণ করে। আমাদের এই কামরায় যেমন একটি হলুদ, জ্বরগ্রস্ত, মৃতপ্রায় আলোর উৎস, তার চারপাশে ঘেরা ঘষা কাঁচের মধ্যে ক্রমাগত আপন শক্তি ক্ষয় করছে। বিচ্ছুরিত হবার বদলে পরজীবী উদ্ভিদের মতো এই দীর্ঘ বাহনের, দীর্ঘ যাত্রার রসদের এক তিল পরিমাণ নিজের শরীরে নিয়ে অগৌরবের সঙ্গে পাড়ি দিচ্ছে রাত। আমি স্থির হয়ে আসি ঘুমে। তপনের চোখ দুটো বোঝা, ওর ঘুমন্ত শরীরের ভার আমার একটি কাঁধে দিয়ে নিরাপদে নিশ্চিন্তে শুয়ে আছে। একটা ফোঁটা ঘাম নেমে আসছে কপালের তীক্ষ্ণ ভাঁজ বরাবর। রেলের ঝাঁকুনিতে সে নদী মাঝে মাঝে গতিপথ বদল করে। ভ্রুয়ের ধার ধরে, চোখের কোণ ধরে সেই নুন আর জলের একটি অবিচ্ছিন্ন ধারা ঠোঁটের খুব কাছে এসে শুকিয়ে যায়। কিছু মুছে যায়, কিছু ছিটকে পড়ে। তপনের মুখের মানচিত্রে সেই নদী জলজল করতে থাকে, তারপর মৃদু হয়ে আসে। আজ রাতে কি আর কেউ জেগে নেই? টের পাই একে একে ধানক্ষেত পেরিয়ে যাচ্ছে, অন্ধকারের ভেতরে আলপথ, জল, জমি, সব কিছু যারা আলোর সীমানার বাইরে, তাদেরকে নিয়েই এই রাত আরো ঘন্টা পোয়াতি থাকবে। ট্রেন বাঁক নিল। ব্রিজের ওপারে আলোয় ধোঁয়ায় নিপুণ জলছবির মতো ফুটে উঠেছে নাগপুর। তপনের হাতটা একবার আলতো করে চেপে ফিসফিস করে বললাম, নাগপুর। সমস্ত শরীর থেকে সব গ্লানি, সমস্ত মিথ্যা অপমান ধুয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। বাতাস যেন অদ্ভুত হালকা,
এই কামরার নিষ্প্রভ আলো আকস্মিকই অতি উজ্জ্বল। এই ধুলো মাটি আমার নিজের, এ সমস্ত কিছুর মধ্যে আমি যেন আগে ছিলাম। আমি এখানে এর আগেও এসেছি এমনই কোনো গোপন সফরে। রিকশার চাকা ঘুরে যেতে থাকে, স্টেশন ফুরিয়ে যায় দৃষ্টির সীমানার শেষে। আমি তথাপি বহু আলোকবর্ষ দেখতে পাই। একটি দুটি নক্ষত্র যে কারণে আকাশে দৃশ্যমান হয়, যে কারণে কুয়াশার হালকা চাদর পরে নেয় নাগপুর শহর, অথচ হাওয়ায় বড় শীতল লাগে, বড় শান্ত লাগে যখন তপনের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাই। তার শরীরের সান্নিধ্যে আমি পাকসাকে ঝেড়ে ফেলি সারা রাত ধরে জমা সকল শিশির। এই সব শিশির কুড়োতে কুড়োতে, এই সব শিশির বিলোতে বিলোতে কঠিন ধাতুর উপর দিয়ে আমাকে এই রেলগাড়ি ভারতবর্ষ পার করে দিয়ে গেছে। আমি লোভীর মতন সে শিশির দিয়ে নকশা বুনেছি তপনের ঠোঁটের উপর। চন্দনের ফোঁটার মতন নকশা আমি কাউকে দিইনি। আমি সারা রাত একা অবাক হয়ে দেখেছি, ঘুমোলে কি সুন্দর মানুষ। এখানে আমরা দুটি রাত পাবো, এক একজনে দুটি রাত পাবো, দুজনে মিলে দুটি রাত পাবো। এ রাত আমরা কখনো পাইনি। অথচ রাত কাটে ধারালো ছুরির মতো, প্রতি রাত এসে ক্ষিপ্র গতিতে চামড়ায় বুলিয়ে দিয়ে যায় একটা মোর্চের ধার। যে ধারে আমি দাড়ি কাটি আজ, রক্তে টিটেনাসের বীজে ভিজে যায় তোয়ালে। আমার এখন শুধু ক্ষুধা, শুধু লোভ। সমস্ত চামড়ার নিচে একটা চলমান সরীসৃপ, তার রক্ত এখন শীতলতম। তপনের পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরি, ওর ঠোঁটে একটা চুমু খাই শুধু। আজ নয়, কালকে। আজ ক্লান্ত, আজ থাক। ওকে জড়িয়ে ধরে থাকি, ওর উষ্ণ শরীরের কাছাকাছি নিজেকে সেঁকে নিই। তপনের উরুর রোমের চারিদিকে আমার পা বিশ্বস্ত লতার মতো জড়িয়ে থাকে। ওর বুকের ঘন ধানি জমিনে আমার হাত নেমে আসে রাখাল বালকের মতো। আমি বুকের বৃন্তে আস্তে আস্তে অভিযাত্রীর মতো পৌঁছে নিজেকে ভাঙি গড়ি। গরম নিঃশ্বাস এসে গায়ে লাগে ছন্দের তালের মতো, যেন একটা অন্ধ সাপ ফনা তুলে তুলে চলেছে। এই বিষ এসে জমা হচ্ছে আমার ত্বকের ঠিক নিচে। আজ হোক কাল হোক, এ বিষ আমার কোষে কোষে ছড়াবে, আমার মস্তিষ্কে এসে বাসা বেঁধে আমার স্নায়ুতে পচন ধরাবে সে। ছড়াক, কিন্তু রাত কাটে, এভাবেই কাটে, ফালা ফালা করে দিয়ে চলে যায়। অথচ পৃথিবী ঠিকই নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান থাকে। আমাকে সে নিয়ে যায় মহাশূন্যের মধ্যে, উপবৃত্তের এক চাপ থেকে অপর চাপে। সে আমার অলক্ষ্যে আমাকে ঘোরায়, নাচায়, সূর্যের নানা দিকে মুখ করিয়ে রাখে। দূর থেকে বুঝি, দেখাই যায় যে আমি নিরক্ষরেখার চারপাশে অস্থির হয়ে আছি, সেই কালকের রাত কখন আসবে তার জন্য। যেন এই পার্থিব বক্রতলে একটা অলৌকিক শয্যা পেতে রাখা আছে, দুটি ছায়ামূর্তি জেগে উঠেছে সেই শয্যার সমগ্র শরীর জুড়ে। সেই বিস্তীর্ণ চাদরের ওপর তারা লতার ওপরে লতার মতো জড়িয়ে যেতে যেতে গাছ হয়ে বেড়ে উঠেছে। বাতাসে হু হু করে রাতকি রানীর গন্ধ মাতোয়ারা করে দিচ্ছে। নিহারিকার মতো আমাদের আলিঙ্গন, বাষ্পপিণ্ডের আড়ালে এসে ভেসে যাচ্ছে কিছু তারকা, কিছু ধূমকেতু, লেবু ফুলের গন্ধে, লেবুর পাতার গন্ধে যেভাবে ফিরে যায়। আর এই সমস্ত মন্থনের মধ্যে থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে দেওয়ালির রোশনাই। সেই আলোর উত্তাপ আঠার মতো সেঁটে লেপটে থাকে, সান্দ্র তরলের মতো অতি ধীর গতিতে সাড়া দেয় অভিকর্ষের কাছে। দু পায়ের মধ্যে দিয়ে সেই দুটি মাটির গভীরে প্রবেশ করে। আমাদের দুজনার পা যে কারণে নোঙরের মতো গেঁথে থাকে, মৃত্তিকার উপরে দুজনে পরস্পরের সামনে দাঁড়াই, আমি আর তপন, যুযুধান। এরা ক্ষণমাত্র থাকে আমাদের সাথে, যেমন আমরা থাকি নিজেদের সাথে এই একটি রাত। এই যেমন আমি আর তপন এক হয়ে গেছি, শ্রোণীতে জংঘায় ঢেউ উঠছে, যেন অতি শান্ত সরোবরে কেউ একটি পাথর নিক্ষেপ করেছে, আর তার চক্রাকার তথ্য সেই জলের অণুপরমাণুর মধ্যে দিয়ে আবর্তিত হয়ে তীরে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সরোবরে নিক্ষিপ্ত লোষ্ট্রখণ্ডের মতোই এ ঢেউ ক্ষয়িষ্ণু, সাময়িক। আমরা দুজনে সেই সরোবরে হাঁসের মতো সাঁতরে চলি। জল কেটে চলার পথে একই কোণ তৈরি করে দুটি রেখা। তারপর সেই জল ছবি জলের মধ্যেই হারিয়ে যায়।
পালকের ছায়ায় নিচে বুদবুদ সৃষ্টি হয়, জলের মধ্যে জলঝাঁঝি আমাদের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, শ্বাস বন্ধ করে টেনে নিয়ে যেতে চায় তরল দেবতার কাছে। আমার চোখের সামনে তপনের পেশি সংকুচিত হয়, প্রসারিত হয়, সেই পর্বতের গুহায়, উপত্যকায়, অরণ্যে, চূড়ায় আমার শীতকার। তপনের সারা শরীরে বিন্দু বিন্দু চন্দন মুক্তি লাভ করে সমস্ত চেতনা আচ্ছন্ন করে দিচ্ছে। ওর তো সমস্তই চন্দন। আমার চামড়া থেকে ক্ষীণ ধারায় বিষ নিঃসৃত হতে শুরু করেছে। যেভাবে চন্দনের গন্ধ শরীরে মিশে যায়, যেভাবে সে বাতাসে ছড়িয়ে পড়ে, বিষ চলার পথ সেভাবে নয়, তার কাজ অন্যরকম। এই বিষ শরীর থেকে বেরিয়ে আসে পাতলা পর্দার মতো, তারপর সে নিঃশব্দে আঁকড়ে ধরে বিছানার চাদরের ঘন বুনট। সেই আড়াআড়ি সুতোয়, সেই সব লম্বালম্বি সুতোয়, সেই কার্পাসের বস্ত্রখণ্ডে নিজেকে সে ছড়িয়ে দেয় দুই অক্ষের মধ্যে। লেখচিত্রের আদলে সেই বিছানায় রোয়া হয়ে যায় অদৃশ্য নকশা। সেই নকশার উপর দিয়ে তপনের হাত রেশমের মতো আমার সমস্ত শরীরে ঘুরপাক খাচ্ছে। প্রথমে পদ ভুলে নাক পুড়ে চলে আসা দুই উন্মাদের মতো, কিন্তু এখন সে অনেক সাবালক, অনেক অভিজ্ঞ। আমাদের ত্বকে রোমাঞ্চ সৃষ্টি হয়, শরীরে গোপন তরল যাওয়া আসা করে শান্ত নদী তটের মতো, ততক্ষণই যতক্ষণ না এক দুরন্ত বিস্ফোরণ ঘটাতে চেয়ে আমরা আরো কাছে এসে যেতে চেষ্টা করি। সে বিস্ফোরণে আমরা নিজেরাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই, পা থেকে মাটি সরে যেতে থাকে। একটা বোবা চিৎকার সেই ঘর থেকে ছিটকে যায়, উপগ্রহে প্রতিফলিত হয় বারবার। আর এই দূর সফরে নিজের সামান্য শক্তির রসদ বাতাসের কণায় জমা রেখে মধ্যপথে ফুরিয়ে যায়। বাতাসের গায়ে সব কিছু লেখা থাকে। এতক্ষণ শুনছিলেন বিক্রম পাকরাশির গল্প মোর্চের ধার আমার কণ্ঠে। কেমন লাগলো জানাতে চাইলে চলে আসুন মন্তব্যের বাক্সে অথবা ফেসবুকের পাতায়, যেখানে আপনার ইচ্ছা। আপনার নিজের পছন্দের গল্পের ফরমায়েশও করবেন বইকি। ভালো থাকুন, গল্পে এবং আড্ডায় থাকুন, এবং ভাবনায়, চেতনায়, সংগ্রামে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার। আজ আসি।